ওয়েলকাম টু নিউ গ্যালাক্সি স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেল। আজকে আমি যে সদ্য সমাপ্ত ডাব্লিউবিপির মেইন এক্সাম হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রে আজকে আমি বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর, অঙ্কগুলোর সঠিক সমাধান, নির্ভুল উত্তর এবং অঙ্কগুলোর কী অ্যাপ্রোচ, জিআইগুলোর কী অ্যাপ্রোচ নেওয়া উচিত, যারা এই পরীক্ষায় বসেছিলে তারা উত্তরগুলো মিলিয়ে নেবে, অথবা যারা পরীক্ষা বসোনি, যারা আগামী দিনে পরীক্ষায় বসবে সেই তারা এই প্রশ্নগুলোর কী অ্যাপ্রোচ হওয়া উচিত, কোন কোন জায়গাগুলো থেকে প্রিপারেশন নেওয়া উচিত, তার একটা দিশা এখান থেকে পাওয়া যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক? He told me that dash watching the movie. He told me that এটা একটা narration change. He told me that he had finished watching movie. কারণ এই দিকটা যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, রিপোর্টিং স্পিচটা পাস্ট, এই পাস্টটা পাস্ট পারফেক্ট করতে হয়। পাস্ট পারফেক্টের নিয়ম হলো হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশ দ্য ওয়াচিং মুভি। এরপর নেক্সট প্রশ্ন, একটা জিআই বিবি সিবি সিবিডি এই যে এভাবে রয়েছে, এটার সঠিক এর পরের বর্ণ কী হবে? এগুলো যদি পরীক্ষার হলে ক্লিক করে যায় তো ভালো, না হলে অসুবিধা হয় আর কি, মানে মাথায় না এলে খুব, যদিও জিআইটা খুব সহজ। এখানে বি আছে 7 বার, বি 7 বার, সি 6 বার, ডি 5 বার, এইভাবে ই 4 বার, এফ 3 বার, জি তাহলে 2 বার হবে। এরপরে জি আছে, জি এখানে 1 বার রয়েছে, তাহলে 2 বার হওয়া উচিত এই সিরিজ অনুযায়ী। সেই অর্থে এই জিআইয়ের সঠিক উত্তর হলো ডি। এরপর হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক? The chairman is ill and he will have to dash the meeting for a today. চেয়ারম্যান অসুস্থ, he will have to put off. Put off মানে স্থগিত রাখা, put off স্থগিত রাখবে মানে বন্ধ রাখবে পরের সপ্তাহের জন্য মিটিংটা, একটা উইকের জন্য অসুস্থতার জন্য বন্ধ রাখবে। সো পুট অফ। পুট অন মানে এই যে ফ্রেজাল ভার্বগুলো, পুট অন মানে পরিধান করা, পুট আউট মানে নেভানো, পুট অ্যাওয়ে মানে কিছু সঞ্চয় করে রাখা। তো এইভাবে ফ্রেজাল ভার্বগুলো, অনেক ফ্রেজাল ভার্ব আছে, মাঝে মধ্যে প্রতিদিন বা খুব কন্টিনিউ বেসিসে এগুলোর রিভাইজ করতে হয়, না হলে এগুলো করা খুব মুশকিল। এরপর স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে, এবং স্টপেজ দাঁড়ালে 1 ঘন্টায় 36 কিমি। তাহলে স্টপেজ দিলে 1 ঘন্টায় 54, আর স্টপেজ না দিলে 36, মানে কত কিমি কম দূরত্ব দিচ্ছে না? 8 6 14 18 কিমি, মানে 1 ঘন্টায় স্টপেজ দেওয়ার জন্য 18 কিমি যেতে পারছে না। তাহলে এই 18 কিমি যেতে যত সময় লাগবে সেটাই স্টপেজের উত্তর। তাহলে 54 কিমি যায় 60 মিনিটে, 1 ঘন্টা বা 60 মিনিটে 1 কিমি যায়, 60-এর 54 এবং 18 কিমি যায় 18 নিচে কাটাগড়ে 3, 18 3-এ 54, 3 20-তে 60, 3 20-তে 60, ফলে 20 মিনিট সময়টা স্টপেজের জন্য যাচ্ছে, মানে 18 কিমি যেতে যত সময় লাগে সেটাই উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হলো 20 এ। তারপর একেবারেই পরীক্ষায় মানে বেসিক একটা পাটিগণিতের প্রশ্ন, তো যদি সময় থাকে নিশ্চয়ই এটা সবাই করে আসবে যারা পরীক্ষায় বসেছিল। তো 5 1 7 3 2 4 সংখ্যাটি 3 দ্বারা শেষে বিভাজ্য হবে একটি সংখ্যা, তবে শূন্যস্থানে কী বসবে? আমরা জানি যে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন এখানে 5 1 6
ছয় সাত ছয় তেরো, তেরো তিনে 16, 16 দুই 18, 18 হচ্ছে 22, 22 আর 2 দিলে 24, 24 8 তিনে 24, 24 দ্বারা বিভাজ্য হয়, ফলে এটাতে 2 বসবে। সঠিক উত্তর হবে ডি। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লজিবল? প্লজিবল, এটা সঠিক উত্তর হবে বি, ইমপ্লজিবল। ইমপ্লজিবল এটা সঠিক উত্তর। অকল্পনীয়, পসিবল না অকল্পনীয়, অপোজিট ওয়ার্ড ইমপ্লজিবল। বিলিভেবল, এগুলো রয়েছে অপশানগুলো অন্যান্য। পরের কথা, এই প্রশ্নটিতে, এই জিআইটিতে আমার একটু অসুবিধা হচ্ছিল। আমি মনে করছিলাম 3টা হবে, এইভাবে 145 ডিগ্রি ঘুরছে, কিন্তু এটা সঠিক উত্তরটা আমার একটু কনফিউজ লাগছিলো। তো যদি আমি এর সঠিক উত্তরটা করতে পারি, একটু কনফার্ম নয় বলে আমি উত্তরটা সঠিক করলাম না। তোমাদের যদি কেউ করে থাকো তো কমেন্টে জানাতে পারো, আর নাহলে আমি পরে জানলে কমেন্টে এর উত্তরটা বলে দেবো, সঠিক উত্তরটা। এরপরে ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল নিচের ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত? ইলবার্ট বিল, এটা জানি, যখন লর্ড রিপন বলে একজন ইংরেজ ভাইসরয় ছিলেন 1880 থেকে 1884 পর্যন্ত ইনি ভারতের ভাইসরয় ছিলেন। ইনি লর্ড রিপন অনেক গঠনমূলক কাজ করে গেছেন ভারতীয়দের হিতের জন্য। তার মধ্যে যেমন অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর একটা হলো ইলবার্ট বিল। ইলবার্ট বিল হলো এমন একটা বিল যে বিলে ভারতীয়রা যে বিচারকরা নির্বাচিত হতেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বা যেভাবে হোক নিযুক্ত হতেন, তিনি নিয়ম করলেন যে ভারতীয় সবার নির্বিশেষেই তাদের বিচার করতে পারবে। কিন্তু ইউরোপীয়রা এবং অ্যাংলো ইন্ডিয়ান যারা, তারা ভারতীয়দের থেকে আভিজাত্যপূর্ণ বা উচ্চ মানসিকতা বা উচ্চ জাতির মনে করতেন, তারা এটাকে অপমানজনক বলে মনে করতো, যে ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করবে, সেটা মেনে নিতে পারেনি। তার জন্যে এই লর্ড রিপনের এই বিলটার ইউরোপীয়রা এবং অ্যাংলো ইন্ডিয়ান যারা ছিলেন তারা বিরোধিতা করেছিলেন, এবং পরবর্তীকালে লর্ড রিপন বাধ্য হন এই বিলটা তুলে নিতে। তো সেই বিচার ব্যবস্থা নিয়ে এটা বিল। সঠিক উত্তর হলো সি। ইতিহাসের একটি প্রশ্ন, ইতিহাসের এই প্রশ্নগুলো, ইতিহাসের কতগুলো বিশেষ জায়গা আছে। ইলবার্ট বিলের এই জায়গাটা, লর্ড রিপনের সময়টা, এটা ভারতের ইতিহাসের পক্ষে যারা ছোটো ছোটো যে কোনো পরীক্ষা দেবে, যে কোনো অন্যান্য আরও পরীক্ষা দিলে ইলবার্ট বিলের এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো একটা সঠিক জায়গা থেকে প্রশ্ন দিয়েছে বলে আমার মনে হয়। এরপর ফেব্রুয়ারি মার্চ 2022 নিম্নলিখিত কোন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে? এটা আমরা জানি যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। উত্তরপ্রদেশে নির্বাচনটা হয়েছে। যোগী আদিত্যনাথ পরপর দুবার পুনরায় নির্বাচিত হয়েছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশের। সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। এরপর এই যে ইংরেজির প্রশ্নগুলো, এগুলো কতকগুলো বাক্যের অংশ খণ্ড খণ্ডভাবে আছে, পি কিউ আর এস এভাবে ভাগ করা আছে। সঠিক সেন্টেন্সটা কী করে করবে, এটাকে প্রথমে এলিমিনেশন টেকনিক, প্রথম একটা সেন্টেন্স সাবজেক্ট ভার অবজেক্টের যে বাক্যের গঠন, এইগুলো ইংরেজিতে বিভিন্নভাবে বাক্য করতে হয়, জটিল বাক্য অনেক বাক্য আছে, কিন্তু মূল বাক্যের গঠনটা কিন্তু সাবজেক্ট ভার অবজেক্ট, এটা সবসময় মেনে চলে। যদি কেউ ইংরেজি না পারে, এটা যেন একটু মেনে চলার সবাই চেষ্টা করে আর কি, চেষ্টা করা উচিত, এই অ্যাপ্রোচটা রাখা উচিত। চলো দেখা যাক এই প্রশ্নটাতে কীভাবে করেছে। ইন লাইফ সাম রুলস, একটা প্রশ্ন, সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম almost instinctive learned as early that in life এটার সঠিক উত্তর হবে ডি। ইন লাইফ প্রথম অংশ, তারপর কিউ
কিউ অথবা আর, এটা এলিমিনেট করলে এরকম করে কিউ এরকম এরকম করতে অ্যাজ বিজনেস, প্রথমে কি অ্যাজ বিজনেস হবে, ইন লাইফ অ্যাজ বিজনেস এটা আসছিল না তো, কিন্তু ইন লাইফ ইন লাইফ না, অ্যাজ বিজনেসটি প্রথমে আসবে, সরি অ্যাজ বিজনেস প্রথম আসবে। ইন লাইফ অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, দে সিম অল ইন লাইফ, এটা পুরো পুরো বাক্যটা এগুলো লিখে নিতে হয়, এগুলো কনফিউজ হয় বা পুরো বাক্যটা লিখে নিতে হয়। ইন লাইফ, এটা অস্পষ্ট দেখাচ্ছে, খুব একটা ভালো দেখাচ্ছে না। ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অ্যামাং ডিস্টিংটিভ লার্ন অ্যাজ আর্লিয়ার দ্যাট, এটা ফার্স্ট পার্ট হবে ইন লাইফ, ফার্স্ট পার্ট দেওয়াই আছে। ইন লাইফ অ্যাজ বিজনেস, কিউ প্রথম আসবে, অ্যাজ বিজনেস সাম রুল পিতে চলে আসবে, কিউর পরে পি, সাম রুল, অ্যাজ এ বিজনেস সাম রুল কতগুলো রুল, আর লার্নড সো আর্লি দ্যাট, আর লার্ন সো আর্লি মানে খুব এত তাড়াতাড়ি শিখিয়ে দেওয়া হয় বা শেখানো হয়। দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, এগুলো মানে প্রবৃত্তির মতো, মানে একদম স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। তো এই বাক্যটাকে পুরো ডি বাক্যটা, এটা সঠিক উত্তর ডি, এটাকে যখন সঠিকভাবে পুরো বাক্যটা লিখে নিতে হয়। ইন লাইফ, আমি এখানে লিখছি না, ইন লাইফ অ্যাজ বিজনেস সাম রুল, ইন লাইফ সাম বিজনেস অ্যাজ বিজনেস সাম রুল আর লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। এইভাবে পুরো বাক্যটা লিখে দুবার পড়লে, যদি সময় থাকে একটু সময় নিয়ে পুরো বাক্যটা দুবার, যে উত্তরটা করলে সেটা সেন্টেন্সটা পুরো লিখে নিতে হয়। যেহেতু এটা কীভাবে হবে বারবার পড়ে একটু সময় লাগে, সময় সাপেক্ষ এগুলো ব্যাপার, একটু ভালো একটু হুঁশ করে, মানে যদি যাদের ইংরেজি পড়ে, যারা ইংরেজি ম্যাগাজিন ট্যাগাজিন বা ইংরেজি পেপার পড়ে, তাদের পক্ষে এটা সুবিধা হয়ে যায় একটু সাবধানে, কারণ এগুলো কনফিউজড থাকে একটু, খুব কাছাকাছি থাকে আর কি। এই ইংরেজি মানেই তাই কতগুলো প্রশ্ন এরকম একটু কাছাকাছি থাকে। তো চলো, এটা সঠিক উত্তর হলো ডি। এরপর কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে? এটা 2001 সালে তৎকালীন যে বিহার রাজ্যটি ছিল, সেই বিহার রাজ্যটি, যে ছোটনাগপুর মালভূমির অংশটা, যে মালভূমি অংশটা, সেই অংশটাকে ভেঙে এই ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। তাহলে এটার সঠিক উত্তর হলো বিহার। এরপর একটি অঙ্ক, এক্স স্থানে কি বসবে? 4x রুট 128 ইকুয়াল টু রুট 162 রুট ওভার 4x। প্রথমে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করা উচিত। ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 16x ইন্টু এক্স স্কোয়ার, 16x স্কোয়ার ইকুয়াল টু রুট 128 ইন্টু রুট 162। এটাকে যদি 128 এর যদি উৎপাদক করা হয়, এর উৎপাদক করলে 1 2 3 4 5 6 7টা 2-এর গুণফল হয় 128, 1 2 3 4 এইভাবে 7টা। আর 100 যে 62 রয়েছে সেটি হলো, যদি আমরা করি 2 9 গুণিত 2, আমি একটু দেখাচ্ছি না ঠিকভাবে ডিটেলসে, তো যাক এইভাবে এর রুট করতে হবে। রুটটা করলে দেখা যাবে এই রুটটা উঠে যাবে, রুটটা করলে উঠে যাওয়ার পর এই 1 2 3 4 4টা 2 এবং একটি 9 পড়ে থাকবে রুটটা উঠে দেওয়ার পর। 4টা 8, 4টা 2 মানে 2 2 4 2 8 16, 9 16 144 দাঁড়াবে এই রুটটাও উঠে যাওয়ার পরে। এটা রুট বর্গমূল করলে 144 দাঁড়াবে। তাহলে 16x স্কোয়ার সমান 144, এক্স স্কোয়ার সমান দাঁড়াবে 144/16 সমান 16 9 144, মানে 16 দিয়ে 144 ভাগ করলে 9 হবে। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 9 হয়, তাহলে এক্স সমান হবে 3, যেটা সঠিক উত্তর হলো বিতে দেওয়া আছে। বি হলো এই প্রশ্নটার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে।
সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? এটা কমন প্রশ্ন, যদি জানা থাকে তো স্ট্যাটিক জিকে, কিন্তু এটা জানা উচিত। এই সুনীল গাভাস্কর এখানে কপিল দেব হবে না, গুড্ডাপ্পা বিশ্বনাথ হবে না, মহেন্দ্র সিং ধোনিও হবে না, কি সানি ডেজ, সানি মানে সুনীল গাভাস্করের অপর নাম সানি, ডাক নাম, তো এটা সানি ডেজ, এই জন্যে এটা সঠিক উত্তর হলো বি। এবার একটি প্রশ্ন, এই যে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে, যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? তো একটা শিবিরে 100 জন পুরুষ এবং 200 জন বাচ্চার খাবার আছে, তাহলে 100 জন পুরুষ অথবা 200 জন বাচ্চার, মানে এটাকে অল্টারনেট করে নিতে হয়। প্রথমে যদি আমরা কিটা চেয়েছে যে কতজন পুরুষ খেতে পারবে, তাহলে প্রথমে 200 জন 200 বয় ইকুয়াল টু 120, 200 বয় ইকুয়াল টু 120 ম্যান, পুরুষ ম্যান। একজন সমান 120 বাই 200, আর কতজন আছে 150 জন, 150 জন, এতজন বাচ্চা মনে 150, 0 0 0 0 2 6 12 6 15 90, 6 15 90 জন। তাহলে কি হলো যে এই 150 জন বাচ্চা মানে 90 জন ম্যান, 90 জন ম্যান, তাহলে কতজন পুরুষের খাবার আছে? 120 জন পুরুষের খাবার আছে, তার 90 জন মানে খেয়ে নিয়েছে, তাহলে 120 জনের 90 জন খেয়ে নেওয়ার পরে 120 বিযুক্ত 90 সমান 30 জন, ডি সঠিক উত্তর। সঠিক উত্তরটা হলো ডি, এই প্রশ্নটার সঠিক উত্তর, যে আর 30 জনের খাবার আছে, যেহেতু 90 জন খেয়ে নিয়েছে। আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এরপর দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস অ্যাজ অ্যান inevitability is so ancient to a cliché. দ্য কনসেপ্ট অফ ডেথ, এটার সঠিক উত্তর হলো 15টা ডি এরটা, এটাকেও আমি সঠিকভাবে লিখে নেব। দ্য কনসেপ্ট অফ ডেথ মানে মৃত্যুর যে ধারণা, মৃত্যু ধারণা, অ্যাজ অ্যান, এখানে অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি মানে অবশ্যম্ভাবী, যেটা হবেই সেটাকে ইনভাইটেবিলিটি বলা হয়, বা ইনভাইবিলিটি বলা হয়, টির উচ্চারণ অনেক সময় করা হয় না। দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনভাইবিলিটি ইজ সো এনসিয়েন্ট, মানে এটা এত, মৃত্যুর এই যে ধারণাগুলো, মৃত্যু একটা স্বাভাবিক ঘটনা, অবশ্যম্ভাবী ঘটনা, ইজ সো ইনসিয়েন্ট মানে এতটাই প্রাচীন, দ্যাট ইট হ্যাজ বিন মানে সো দ্যাট, এটা একটা কোরিলেটিভ, সো দ্যাট যারা কোরিলেটিভটা পড়ে তাদের সুবিধা হবে, যাদের জানা থাকবে কনসেপ্টটা, সো দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস টু এ ক্লিসে, এটা মানে বিবর্ণ হয়েছে, ক্লিসে মানে যার মানে মানে অনেক বারবার ব্যবহার করে ক্লিসে হয়ে গেছে, মানে বিবর্ণ আর কি। তো এই মানে মৃত্যুর ধারণাটা, কারণ মৃত্যু একটা অবশ্যম্ভাবী ব্যাপার। তো এই বাক্যটা আবার ডি বাক্যটা যখন এলিমিনেট করে করে কনফার্ম হয়ে গেল, তখন বাক্যটা আবার পি কিউ সময় থাকলে যদি সম্ভব হয় আর কিউ আর পি এস, এটাকে পুরো সেন্টেন্সটা একবার লিখে নেওয়া, সেন্টেন্সটার সঠিক লিখে নিয়ে সেই সেন্টেন্সটা যদি সঠিকভাবে পড়া, বারবার পড়লে এটা সঠিক উত্তরটা পাওয়া যাবে। তারপর একটা কারেক্ট স্পেলিং, BOUQEET, বুকেট, বুকে, এটার সঠিক উচ্চারণ হলো বুকে, BOUQUET, এটা বুকে মানে ফুলের তলায়, যে বিভিন্ন মানে যে কোনো সম্বর্ধনা অনুষ্ঠানে বা কোনো কিছু অনুষ্ঠানে যে ফুলের তোড়াগুলো দেয়, তো এটা একটা কমন ওয়ার্ড বুকে, মানে অনেকেই দেয় এটা BUKETT। আসলে ইংরেজি যদি বানানটা না জানা থাকে তো কনফিউজ হওয়ার প্রচুর সমস্যা মানে সম্ভাবনা থাকে আর কি। ইংরেজি ওয়ার্ড স্পেলিং যত সহজে বানানো হোক, ইংরেজিতে স্পেলিং সবসময় কঠিন, কারণ কনফিউজ করে দেয়। তো এটা যাক, যাই হোক, এটার সঠিক উত্তর হলো BOUQUET, সঠিক উত্তর হলো
ডি। ডি হলো এর সঠিক উত্তর। তারপর হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম মানে সমার্থক শব্দ অফ সিজ। সিজ মানে সিনোনিম, সিজ মানে তুলে দেওয়া, বন্ধ করে দেওয়া, স্টপ। এটা সঠিক উত্তর সিজ। এর আইনটা কোনো ইয়েটা সিজ করে নেওয়া হয়েছে। বিজ্ঞান মানে শুরু করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, তো এগুলো হবে না। সঠিক উত্তরটা হবে ডি। এরপর একটা জিআই। গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, হোয়াইট মানে রেড, রেড মানে ভায়োলেট, ভায়োলেট মানে ব্ল্যাক। তবে মানুষের রক্তের রং কী? রেড, ভায়োলেট, ব্ল্যাক, গ্রিন। এই অপশানগুলো দিয়েছে। এটা একটা সহজ, যদি জানা থাকে কনসেপ্টটা খুবই সহজ। মানুষের রক্তের রং কি? রেড। এখন এটাতে যাই বলা থাক, রেডকে কী বলা হয় সেটাই হবে সঠিক উত্তর। রেডকে বলা হয় ভায়োলেট। তাহলে এই ভায়োলেট হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে বি, ভায়োলেট। বাকি হোয়াইটকে রেড বলা হয় এটা ধরবো না, শুধু রেডকে কী বলা হয়, যেটা যে রঙটা আমরা চাইছি তাকে কী বলা হয় সেটাই হবে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। এরপর নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এটা বিধান পরিষদের একটি কনসেপ্ট। আমাদের যেমন আমরা যে এমএলএগুলো হয় ভোটের মানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নির্বাচন হয় 5 বছর অন্তর, যে সমস্ত আমরা লোকসভা বিধানসভায় যে সমস্ত আমরা ডাইরেক্ট ভোটে ইলেক্টেড হয় যারা, তাদেরকে বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা বলা হয়। এক কক্ষ, আবার অনেক জায়গায় দু কক্ষ বিশিষ্ট, মানে দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন ভারতের সংসদ দু কক্ষ বিশিষ্ট, একটি রাজ্যসভা এবং একটি লোকসভা। অনেক রাজ্যে ওই লোকসভাটার আদলে প্রত্যেক রাজ্যে আছে বিধানসভা। এবার কিছু কিছু রাজ্যে ওই রাজ্যসভার আদলে একটি উচ্চ কক্ষ রয়েছে, যেটাকে বিধান পরিষদ বলা হয়। অনেক রাজ্যে নেই, আবার কিছু কিছু রাজ্যে বিধান পরিষদটা রয়েছে এই কনসেপ্টটা। তো কোন কোন রাজ্যে বিধান পরিষদগুলো রয়েছে এটার একটা ট্রিক্স আছে। TU মানে টু বি মহা আকার। এটা আমি ট্রিক্সটা একটু বলে দিই। TU BI মহা কর। টু বি মহা আকার, মহা আকার, অকর, যেটাই হোক। টি হচ্ছে তেলেঙ্গানা, ইউ হচ্ছে উত্তরপ্রদেশ, BI হচ্ছে বিহার, MA হচ্ছে মহারাষ্ট্র, এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর হচ্ছে কর্ণাটক। এই রাজ্যগুলোতে বিধান পরিষদ বর্তমানে রয়েছে। তাহলে রাজস্থানে নেই। এখানে সঠিক উত্তর হবে বি। TUBIMA টু বি ম আ কর। এই লাইনটা যদি মনে রাখা যায় তাহলে এই প্রশ্নটা যদি ভবিষ্যতে কোনো আসে এই ট্রিক্সটা মনে রাখতে হবে আর কি। এমনি তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক মনে রাখাচ্ছে, এই যদি TUBIMA মানে টু বি ম আকার, যদি এই লাইনটা মনে রাখা যায় ইংরেজিতে, তাহলে এই প্রশ্নটার যেভাবেই হোক উত্তর দেওয়া যাবে। যাক, ট্রিক্সটা শেয়ার করলাম। এরপর চুজ দ্য কারেক্ট স্পেলিং। আবার কারেক্ট স্পেলিং SCI কাঁচি, সিসার, খুব কঠিন। ডবল এস, এখানে সঠিক ডবল এসটা মনে রাখতে হবে। সিসার ডবল এস, সঠিক উত্তর হবে এ, কাঁচি। এরপর অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি? আমার এই চ্যানেলে নদী নিয়ে, ভারতবর্ষের নদী নিয়ে একটি ভিডিও আছে। সেই ভিডিওটি দেখা থাকে, আমি বলেছিলাম যদি নদী থেকে প্রশ্ন আসে ভিডিওটা দেখা থাকলে, যদি মোটামুটি একটা স্বাভাবিক কনসেপ্টের প্রশ্ন আসে, তো ওই ভিডিওটা দেখা থাকলে যে কোনো নদীর প্রশ্ন সঠিকভাবে হাল করা যাবে বলে আমার বিশ্বাস। তো আমি অনুরোধ করব কি ওই ভিডিওটা, নদীর যে ভিডিওটা, ওটা একবার দেখে নিতে। একটু কষ্ট করে দেখতে হবে হেডফোন লাগিয়ে, যেহেতু এখানে সাউন্ডটা খুব একটা ভালো থাকে না। তো যাক, এটার সঠিক উত্তর হবে, সেখানে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে নদীগুলোর উৎপত্তি। তো এটার সঠিক উত্তর হবে নর্মদা। এরপরে আরেকটি অঙ্ক, ম্যাথ। এটা মোটামুটি সহজেই প্রশ্ন, রুটগুলো করে নিলেই হলো। 625, এটার রুট জানি আমরা 25, আর এটার 25 রুট হবে, আর এটা হবে 14। 114 ইন্টু 14 মানে 196, আর এটা 5 হবে। এটা যদি 5 হবে, 25 রুট 5, তাহলে এখানে
5 5 25, 14 14 কেটে গেল, 11 4 44 সমান 4 5 20। তাহলে এ হলো এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। রুটটা করলেই কাটাকুটি করলেই উত্তর হয়ে যাবে। মোটামুটি যারা এইটা সবাই আশা করি পারবে। এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর এরর, একটা অংশে এরর আছে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। কোনো এরর নেই, এর একটা অপশানগুলোর মধ্যে বাঁচতে হবে। রাম ইজ সিনিয়র টু সাম ইন স্কুল। রাম ইজ সিনিয়র টু সাম। রাম ইজ সিনিয়র টু সাম, এটা হলো নো এরর, কারণ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিনিয়র টু, জুনিয়র টু, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিনিয়র জুনিয়র টু, দেন বা এসব কিছু হয় না। ইজ সিনিয়র টু সাম ইন দ্য স্কুল। তাহলে এটা সঠিক উত্তর হলো সি, এটা কোনো ভুল নেই সেন্টেন্সটাতে। এরপর কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন আমরা জানি এটা মশার ওষুধ, মশার যে ম্যালেরিয়ার ওষুধ, সেই ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। এটা সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। দার্জিলিংয়ের মংপুতে সিনকোনা গাছের চাষ করা হয়, পশ্চিমবঙ্গের। এরপর একটি জিআই। এগুলো অবজারভেশনের বিষয়, ব্যাপারগুলো খুব জটিল নয়, কিন্তু একটু সঠিক অবজারভেশন না থাকলে একটু মুশকিল হয়ে যায়। চলো দেখো কীভাবে করা যায় এটা। এটা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি 4, কিন্তু কীভাবে করা যায় একটু দেখা যাক। নিচের নাম্বারগুলি এতে এমন কতকগুলি 6 আছে যার আগে অথবা 6 আছে যার আগে 1 অথবা 4, পরে 3 অথবা 9। 6গুলো আগে প্রথমে দাগ দিতে হবে। এইখানে একটা 6, একটা 6, দুটো 6, তিনটে 6, চারটে 6, পাঁচটে 6, 6টা, 7টা, 8টা, এই 6গুলো হলো। এরপরে কেটে নেব। আগে 1 অথবা 5, আগে 1 অথবা 5 কোনটা নেই সেটা বাদ। এটার আগে 5 নেই, একটা নেই। এটার আছে, থাক। এটার আছে, এটার আগে 5 আছে, নেই, এটা মাইনাস। এটার আগে 1 অথবা 5 আছে, আছে 1। এটার আগে 1 অথবা 5 আছে, আছে। এটার আগে 1 অথবা 5 আছে, এটার তবে 1 অথবা 5 আছে, নেই, এটা বাদ। এটার 1 অথবা 5 আছে, এটার আছে। তাহলে এইগুলো বাদ চলে গেল, লাল অক্ষরগুলো, এটা বাদ চলে গেল। এবারে এই গোটা পড়ে গেলো। এরপর পরবর্তীকালে 3 অথবা 9, পরে 6-এর ওপরে 3, 3 অথবা 9, এটা নেই, এটা কাট চলে গেল, 3 অথবা নেই এখানে। এটার পরে 3 অথবা 9, 3 অথবা 9, এটা আছে, তাহলে এটা একটা হলো, এটা সঠিক একটা। পরবর্তীকালে 3 অথবা 9, এটার আছে, একটা পাওয়া গেল। এটার পরবর্তীকালে 3 অথবা 9 আছে, 5, 3 অথবা 9 নেই, 1 আছে, 5 3 অথবা 9 নেই, এটা কাট চলে গেল। এটার আছে 1 অথবা 3 অথবা 9, এটা একটা আছে, সরি, এটা সঠিক উত্তর হবে 1 2 3টি পাওয়া যাচ্ছে। সঠিক উত্তর বি না, 3 হবে, 3 হবে। একটু খুব খেয়াল রাখতে হয় ক্যালকুলেশনের সময়, এভাবে অ্যাপ্রোচ নিয়ে করলে এটা সঠিক উত্তরটা হবে 3টি। এরপর নিচের বাক্যটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হলো। এইচ গ্রেটার দেন ইকুয়াল টু আই ইকুয়াল টু জেড গ্রেটার দেন কে লেস দেন ইকুয়াল টু এল। তো এগুলোর একটা আমি এই যে সামনে কোনো ভিডিওতে এই ইনইকুয়ালিটির এই যে ভিডিওগুলো আনবো। খুব সহজ একটা কনসেপ্ট আছে, সেই সহজ কনসেপ্ট থেকে এগুলো সহজেই করা যায়। তো যাক, আজকে আমি একটু সিম্পল বলে দিই। সেটা হলো, যদি এইভাবে থাকে তাহলে এইভাবে যাওয়া যায়, কিন্তু যদি এইভাবে থাকে তাহলে যাওয়া যাবে না একটা অংশ থেকে আরেকটা অংশে। তো এখানে কি করা যাচ্ছে, কে থেকে এল, কিসে কম্পেয়ার, কে এবং এইচ, কে এবং এইচে কম্পেয়ার, কে থেকে এইচে, কে থেকে জেড যেতে পারি কারণ মুখটা এই পাশে যেতে পারি, কে থেকে এইচ, কে থেকে জে যাওয়া যায়, ইকুয়াল টু যাওয়া যায়, এরপরে এই পাশে গেট যাওয়া যায় এইচ। তাহলে কে থেকে এইচ যেহেতু সবগুলোই গ্রেটার দেন আছে, কেটা এই পাশে হলে লেস দেন হয়ে যাবে, মানে
একটা হলো সঠিক উত্তর, একটা সঠিক। এল, এরপরে এল এবং আই, এল এবং আই, এল এই পাশে আর আই আছে এইখানে চলে আসলো, কিন্তু জে এর কাছে এই গ্রেটার দেন আছে, গ্রেটার দেন এবং লেস দেন, এই গ্রেটার দেন লেস দেন থাকলে এটার মধ্যে কোনো কম্পারিজন করা যাবে না। তাহলে এখানে শুধুমাত্র এ উত্তর হবে, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্তটি সঠিক। সঠিক অ্যাপ্রোচ দিয়ে করলে এগুলো করা যায়। এরপরে একটি সময় দূরত্বের অঙ্ক। এই আস্তে আস্তে আমার চ্যানেলে এই বিভিন্ন ম্যাথের ভিডিও আসবে আস্তে আস্তে করে। তো এখন এই অঙ্কটা কীভাবে করা যায়, অঙ্কটাকে যদি আমরা অন্যভাবে করি তাহলে খুব জটিল হবে, কিন্তু যদি একটা সহজ পদ্ধতিতে করি খুব সহজ হবে। যেমন 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীর শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, কিন্তু সমীর যদি তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। তাহলে সমীর, এখানে সমীরেরই হিসাব করব, সমীরের আর্লিয়ার আর আফটার, পরে সমীর তার গতিবেগ দ্বিগুণ করলো। আগে যদি গতিবেগ 1 ছিল, পরবর্তীকালে গতিবেগ দ্বিগুণ করলো। যদি পরবর্তীকালে দ্বিগুণ গতিবেগ হয় তাহলে কি আগের থেকে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগছিল, এখন শ্যামের থেকে 1 ঘন্টা কম, মানে দ্বিগুণ গতিবেগ করার জন্য 3 ঘন্টা সময়টা কম লাগছে। তাহলে সময়, যদি এটা আমরা জানি যে যদি গতিবেগের অনুপাত 1:2 হয় তাহলে টাইমের অনুপাত হবে 2:1, মানে আগে যদি 2 ঘন্টা সময় লাগবে এখন 1 ঘন্টা, তাহলে কত সময় লাগলো অঙ্কের হিসাবে? 1 সময় লাগলো, কিন্তু সময় সেটা বলা হচ্ছে আগে সময়ের থেকে 2 ঘন্টার, এখানে 1 ঘন্টা, মানে 1 অনুপাতটা সমান 3-এর বেশি, 3-এর সমান, মানে 3 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে 3 ঘন্টা সময় বেশি লাগলে আগে কত লাগছিল সময়? 3 দুগুণে 6 ঘন্টা লাগবে। সেই 6 ঘন্টা দূরত্ব ও 180 কিমি দূরত্ব যায়, 6 ঘন্টা 180 কিমি দূরত্ব যায়। তাহলে 6 ঘন্টা যদি 180 কিমি দূরত্ব যায় তাহলে 6×3 = 18, 180, মানে আগের স্বাভাবিক গতিবেগ সমীরের গতিবেগ হলো ডি হলো এই প্রশ্নটার সঠিক উত্তর। সামান্য একটু ক্যালকুলেশন, সামান্য একটু পেন পেপার নিয়ে এই অঙ্কটা করা যায় যদি এই অ্যাপ্রোচটা জানা থাকে, কিন্তু যদি আমরা এক্স ধরে বা অন্যভাবে করি তো অঙ্কটা একটু জটিল হবে। নিম্নলিখিত কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত? আবার একটি আমার যারা চ্যানেলে কেউ যদি দেখে থাকে তো পর্বতমালার একটা ভিডিও আছে, সেই পর্বতমালার ভিডিও থাকলে এটা সহজেই হয়ে যেত। তা আশা করি আমার ভিডিওগুলো দেখবে, কারণ পরীক্ষায় অনেক আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকেই আলোচনা করা হয় এবং ডিটেলসে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করি, শুনলে অবশ্যই উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। তো যাক, কোন রাজ্যে সাহাদ্রি পর্বত অবস্থিত? অনেকগুলো রাজ্যে অবস্থিত, কিন্তু উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার এগুলো নয়। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এই রাজ্যগুলোতে, গুজরাট পর্যন্ত এই রাজ্যগুলো নিয়ে আরব সাগরের উপকূল বরাবর সাহাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট বলা হয়, অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি। এরপর আবার একটি জিআই, নিচের দেওয়া সংখ্যাগুলির মধ্যে 3টি একটা যুক্তি দ্বারা আবদ্ধ, একটি সেই যুক্তির বাইরে আছে, সেই সংখ্যাটি নির্ণয় করুন। 72, 96, 28, 82। এটা যদি জিআই মানে তাই, যদি পরীক্ষায় ক্লিক করে ভালো, না হলে আবার সমস্যা। তবে যদি ক্লিক করে যায় খুব সহজ, কারণ এগুলো 4-এর বিভাজ্য, 4, 18, 72, 4, 24, হ্যাঁ 4, 24, 96, মানে 4-এর দ্বারা বিভাজ্য, 4, 7, 28, কিন্তু 82টা নয়। তাহলে ডিটা হলো এটার, এই প্রশ্নটার সঠিক উত্তর। এরপর নাইট্রিক অ্যাসিডের সংকেত, একটা মাধ্যমিকের কমন, যারা ফিজিক্স না পড়লেও ফিজিক্স থেকে এটা দিয়েছে কমন, কি HNO3, বি হলো সঠিক উত্তর। HNO3 নাইট্রিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং H2SO4 এটা হলো লঘু সালফিউরিক অ্যাসিড, H2SO4, এটাকে রসায়নের রাজা বলা হয়, এটাকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাকস্থলীতে পাওয়া যায়। এই অ্যাসিডগুলো মানে কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট নয় তাদেরও জানা উচিত, কারণ এগুলো সাবজেক্ট হয় না, একজন জেনারেল স্টুডেন্টের এগুলো জানা উচিত। এরপর 5টি পাম্প 8 দিন কাজ করে 30 দিনে একটি
30 দিনে একটি জলাধার শূন্য হয়, 4টি পাম্প 6 ঘন্টা কাজ করে ওই দিনে কত দিনে ওই জলাধারটি সম্পূর্ণ করবে। এটা একটা কনসেপ্ট আছে অঙ্কের, এটা হলে এমডিএইচ ম্যান, ডে এবং আওয়ার, আর এটা হলো ওয়ার্ক। এটার অনুপাত এই পাশে সমান হয়। তাহলে এখানে এইটা কীভাবে কনসেপ্ট লাগা যাবে, 5টি পাম্প 8 ঘন্টা মানে এখানে 8 আওয়ার, ডেজ 30 সমান, এটা সমান ইকুয়াল টু হবে, ইকুয়াল টু আমি এখানে করছি, ইকুয়াল টু হবে 14 গুণিত 6 গুণিত ডেটা কমন, এই দুটোর অনুপাত সমান হবে। তাহলে এখানে এটা ইকুয়াল টু এটা, তাহলে এই ডেটা যদি করতে যাই তখন 14 গুণিত 4 এখানে চলে আসবে, সরি 14 না, এটা 4টি, 14 না 4টি, আমি পূর্ণচ্ছেদটা দেখছি, 4টি, 4 গুণিত 6 6, এটা 4 গুণিত 6, 4 2 8, 2 6 5 30, তাহলে 5 5 25, 25 2 50, তাহলে এটা সঠিক উত্তর হলো সি। ওই জলাধারটি 50 ওই কত ঘন্টা কাজ করলে ওই কত দিনে জলাধারটি শূন্য হবে, 50 দিনে, সঠিক উত্তর। এরপর নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের বিচারে ভারতবর্ষে বৃহত্তম, এটা স্ট্যাটিক জিকে কিন্তু ওটা কমন, উত্তর হবে রাজস্থান, সঠিক উত্তর। আগে মধ্যপ্রদেশ ছিল, মধ্যপ্রদেশ ভেঙে যখন ছত্তিশগড় রাজ্যটি গঠন করা হয়েছে তারপর থেকে রাজস্থান সঠিক উত্তর। একটি অঙ্ক, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27, 3 বছর আগে গড় বয়স 27, এখন কত হবে বয়স, এখন 30। অঙ্কটা, স্বামী স্ত্রীর 3 বছর আগে গড় বয়স 27 ছিল, স্ত্রী এবং সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর, স্বামীর বর্তমান বয়স কত। আসলে অঙ্কটা প্রথমে ভালো করে দুবার ভালো করে পড়তে হয়, ঠান্ডা মাথায় একটু ভাবলেই যদি এই গড় অঙ্ক করা থাকে তাহলে সুবিধা, প্র্যাকটিস থাকলে এগুলো খুব একটা ব্যাপার নয়। তো 3 বছর আগে গড় বয়স ছিল 27, তাহলে এখন বয়স হবে 30, তাহলে 30, এখন যদি 30 বছর বয়স হয় তাহলে 3 জনের গড় বয়স যদি 30 হয়, মোট বয়স কত হবে, 30 গুণিত 3 সমান 90, এবং স্ত্রী এবং সন্তানের 5 বছর আগে 5 বছর আগে গড় ছিল 20, তাহলে এখন কত হবে, এখন কত হবে 25, আর দুজনের মোট বয়স 25 গুণিত 2 সমান 25 গুণিত 2 সমান 50, তাহলে 3 জনের গড় বয়স, 3 জনের বয়স মোট বয়স 90 এবং দুজনের মোট বয়স হলো 50, তাহলে বাকিটা যেটা সেটাই হলো স্বামীর বর্তমান বয়স, সমান 90 থেকে 50 বিয়োগগুলো হয় 40, তাহলে যেখানে 40 আছে সেটাই উত্তর হলো, সঠিক উত্তর হলো বি হলো প্রশ্নটার সঠিক উত্তর, বি। আবার একটি, সাপোজ ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, সাপোজ, এই এখানে একটি কনসেপ্ট, সাপোজ এবং ইফ এটা একসাথে বসে না, এটা হলো ভুল। সাপোজ হয়, সাপোজ ধরে নাও বৃষ্টি হবে, ইফ ইট রেন এটা দুটো একটাতে ইংরেজিতে একই রকম গ্রামাটিক্যাল স্ট্রাকচার দূরভাবে বসে না। সাপোজ হয়, সাপোজ বলতে পারো, সাপোজ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, ধরো যদি বৃষ্টি হয় কী করবো আমরা, বা ইফ ইট রেন্স হোয়াট শ্যাল ইউ ডু, তাও হতে পারে, কিন্তু সাপোজ ইফ দুটো হবে না, তাহলে এখানে সাপোজ ইফ এটাই ভুল রয়েছে, এটা কনসেপ্ট। এরপরে হলো আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত, আইরিস এটা বায়োলজির একটি প্রশ্ন দিয়েছে, সব বিষয়েই মোটামুটি একটু করে ছুঁয়েছে। তো আইরিস হলো চোখ। আসলে তো যারা কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেয় এখানে তো সাবজেক্ট, নিজের সাবজেক্ট অনেকেই তো পায় না, যারা পায় তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যারা পায় না তাদের কি আইরিস কি, তাহলে এখানে চোখ, আসলে তো বায়োলজির চোখ, কিডনি, হার্ট, ব্লাড, ডিএনএ, সালোক সংশ্লেষ, ভিটামিন, এই কতগুলো জায়গা অবশ্যই পরিচিত হওয়া দরকার, এগুলো খুবটা জটিল না, হয় কোনো চ্যানেল দেখে, ইউটিউব চ্যানেলে অনেক অ্যাভেলেবেল আছে সেখানে দেখানো যাওয়া যায়, বা কেউ পাশাপাশি যদি কেউ জানে তার কাছে একটু জিজ্ঞাসা করে নেওয়া যায়, বা নিজে পড়েও অনেকটা রপ্ত করা যায়। তো যদি রপ্ত করে নেওয়া যায় তাহলে এই কতগুলো চ্যাপ্টার, কোষ বিভাজন, কতগুলো গুরুত্বপূর্ণ, জটিল বটে কিন্তু খুব একটা জটিল না, মোটামুটি স্বাভাবিক বেসিক কনসেপ্টটা কিন্তু খুব জটিল হয় না। তো যাক, এটা আইরিস
মানুষের কানে চোখে অবস্থিত। সঠিক উত্তর হলো বি। এরপর একটি অঙ্ক আবার, কত বছরে 450 টাকায় 4.5% হারে সুদ 81 টাকা হবে? তাহলে প্রথমে 81 টাকাটা 450 কত পার্সেন্ট? 0 0 9 5 45, 9 9 81, 5 2 10, 9 2 18, 18% হলো, মানে 450 টাকার 81 হলো 18%। তাহলে এক বছরে যদি 4.5% সুদ হয়, তাহলে 18% সুদটা কত হবে? তাহলে 18 ভাজিত 4.5, যদি দশমিকটা দেখে নিয়ে চলে যাও এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে 5 9 45, না 9 5 45, 9 2 18, 20, 5 4 20, 4। তাহলে এটা সঠিক উত্তর হবে 4, সি। অপশান সি হলো এটার সঠিক উত্তর। আশা করি অঙ্কটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর একটি আবার ইংরেজি, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। ইট ওয়াজ হিম, এটা একটা রিলেটিভ প্রোনাউন। ইট ওয়াজ হিম, তো রিলেটিভ প্রোনাউন আগে নাউন বসে, কোনো প্রোনাউন বসে না। ইট ওয়াজ হিম, উত্তরটা হতো ইট ওয়াজ হি। তাহলে এটাই সঠিক উত্তর। ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, এটা হলো সে যে ক্লাসরুমে ছুটে প্রবেশ করলো। তাহলে এর সঠিক উত্তরটা হবে অপশান এ, এবং এটার কারেক্ট এররটা আছে হি হতো। ছোট কনসেপ্ট, জানা থাকলে এটা সহজ। আবার 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? এটা আমরা যারা ইতিহাস পড়ে, ইতিহাস থেকে একটি প্রশ্ন, জানার মতোই প্রশ্ন একটা। সেটা হলো প্রথম 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ ব্রিটিশ আমলে স্থাপন করা হয়েছিল, লর্ড ডালহৌসির আমলে। লর্ড ডালহৌসি তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তো এটা তাহলে মুম্বাই থেকে থানে, এটা সঠিক উত্তর হবে। তাহলে যেহেতু মুম্বাইটা মহারাষ্ট্রে অবস্থিত, তাহলে সঠিক উত্তরটা হবে মহারাষ্ট্রে। আসলে তো পার্টিকুলারলি বললে মুম্বাই থেকে থানে এর উত্তর হয়। এরপরে আবার একটি জিআই, সেভারিটি শব্দটির মধ্যে প্রতিটি ভাওয়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালা তার পরবর্তী এবং প্রতিটি কনসোনেন্টের, এগুলো অবজারভেশন অঙ্ক, প্রতিটি কনসোনেন্টের জায়গায় যদি তার ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী বর্ণ লেখা হয়, তবে যে নতুন বর্ণমালা পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালা বাম দিক থেকে ডান দিকে সাজালে, ব্যাপারটা হচ্ছে যদি এস এ ভি ও ইউ আর সেভারি আছে, তো তাহলে কি বলছে যে যদি ভাওয়েল থাকে তাহলে পরবর্তী, আর কনসোনেন্ট থাকলে পূর্ববর্তী। এসের জায়গায় কী লিখতে হবে? প্রথমে এগুলোকে এ বি সি ডি এভাবে একটা সিরিয়াল লিখে নিলাম। একদম এ থেকে মনে থাকলেও এ থেকে জেড পর্যন্ত আগে লিখে নাও কুইক। লিখে নেওয়ার পরে এসের আগে কি আছে? যাক, এসের আর হবে, এসের জায়গায় আর হবে। এ বি হবে। ভি আর পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ। ও এর পরবর্তী এমএনও ও পি। ইউ পি কিউ আর এস টি ইউ ভি, ইউর পরে ভি। আর এর আগে আর এস, পি কিউ ওয়াই হলে সেমি ভয়েল। এখানে ওয়াইটা তো কিছু বলে নেই, কনস্ট্যান্ট হিসেবে ধরা যেতে পারে, যদিও ওয়াইটা সেমি ভয়েল বলা হয় ইংরেজিতে। এরপর
এটাকে যদি আবার ইংরেজি বর্ণমালা এ বি সি ডি, এ বি সি ডি যে আছে, তাহলে প্রথমে হবে বি বর্ণমালা যে বাম দিক থেকে বি, এ বি সি ডি, এ বি সি ডি। এটা আমি এত ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমার এখানে জায়গাটাও কম। তো এটা সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি। এই সঠিক উত্তরটা আমি যেটা করেছিলাম ক্যালকুলেশন করে, এটা অবজারভেশনের অঙ্ক, সঠিকভাবে খুব ঠান্ডা মাথায় ভেবে ভেবে করলে এটাকে মেলানো যায়, এবং সঠিক উত্তরটা হয়েছিল আর। এটা সঠিক উত্তর। যাক, এটা আমি ডিটেলসে করলাম না, এর সঠিক উত্তরটাই করলাম। তোমরা যদি আরও ডিটেলসে, এটা এভাবে করতে হয় অ্যাপ্রিচ, এবার বি অনুযায়ী সাজাতে হবে আর কি। বি এর পরে এরপরে সবচেয়ে পরে পি পি আসবে, বিপি, বিপি, তারপরে এইভাবে আসবে আর কি। তারপরে বাম দিক থেকে এই দিক থেকে 1 2 3 4 5 এইভাবে যেটা পড়বে সেটাই হবে সঠিক উত্তর। তো চলো পরের প্রশ্ন যাওয়া যাক। পরের প্রশ্ন, কেশব লেফট ইন এরোপ্লেন after reading a sailing magazine, had decided to build his own boat 9 years earlier. আবার বাক্যের খণ্ড অংশ। তো এই বাক্যের খণ্ড অংশটা কীভাবে করবে? আবার সেই আমি বলবো এলিমিনেশন টেকনিক। প্রথমে কেশব পি হতে পারে অথবা আর। কেশব লেফট ইন এরোপ্লেন হতে পারে বাক্য, বা কেশব হ্যাড ডিসাইডেড, দুটোই সাবজেক্টের পরে ভার্ব। কেশব লেফট, কেশবকে যদি সাবজেক্ট করি, হ্যাড লেফট এরোপ্লেন এটাও হতে পারে, আর হ্যাড ডিসাইডেড মানে এটাতে কিছু বোঝা যাচ্ছে না, হ্যাড ডিসাইডেড বা হ্যাড লেফট। তারপর পি অথবা আর, কিছু বোঝা যাচ্ছে না। তারপরে আর হবে না এস হবে, আর অথবা এস কিউ। তো একটু ঠান্ডা মাথা ভাবলে কেশব এটা যদি আমরা লেফট ইন করি, লেফট ইন ধরে নিই, যদি পি ধরে নিই, লেফট ইন এরোপ্লেন, এরপরে লেফট ইন এরোপ্লেনের জায়গায় যদি একটা অ্যাপোজিশন রাখা হয়, তারপরে অ্যাপোজিশন মানে কমা দেওয়া হয়, তারপর যদি কেশব হ্যাড ডিসাইডেড, কেশব স্থির করলো আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন, ওই ম্যাগাজিন, সেলিং ম্যাগাজিন মানে ওই বোট সংক্রান্ত, নৌবাহিনী সংক্রান্ত যে ম্যাগাজিন, সেটা পড়ে লেফট হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 year আর্লিয়ার। তার 9 বছর আগে একটা নিজস্ব বোট, ওন বোট মানে নিজস্ব বোট একটা তৈরি করবে। তো এটার এটার সঠিক উত্তরটা, কেশব হ্যাড লেফট অ্যান এরোপ্লেন, হ্যাড ডিসাইডেড আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন টু বিল্ড হিজ ওন বোট 9 years ago। এটা সঠিক উত্তরটা হবে এ। সঠিক উত্তরটা হওয়ার পরেও এই পুরো সেন্টেন্সটা কেশবের পরে লিখতে হবে আর, হ্যাড ডিসাইডেড, কেশব একটু আমার মিসগাইড হচ্ছে, এটা হবে কেশব একটু এলোমেলো হয়েছে আমার। কেশব লেফট ইন এরোপ্লেন আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন, কেশব হ্যাড ডিসাইডেড এটা হবে এটা আমার মনে হয় কেশব হ্যাড ডিসাইডেড, কেশব মানে এটা আর হবে, আর আগে হবে এটা আর। কেশব হ্যাড ডিসাইডেড আফটার রিডিং অ্যান্ড ম্যাগাজিন, এটা কিউ। আমার মনে হয় সঠিক উত্তরটা হবে বি। পড়ে কেশব হ্যাড ডিসাইডেড আফটার কেশব হ্যাড ডিসাইডেড after reading a selling magazine to build his own boat 9 year earlier. Esta to build his earlier had left. আমি একটু ভুলে গেলাম, সরি। 43টা, এটা পরের, আমি আজ পুরো ভিডিওটা আলোচনা করব না, এটা একটু পরের পার্টে আলোচনা করে দিচ্ছি। একটু দেখে নিই, এগুলো মানে তাড়াহুড়োতে খুব ওটা হয় না, ঠান্ডা মাথা ভাবতে হয়। তো যাক, আমি এটা ভেবেছিলাম কেশব হ্যাড লেফট, আমি যে বাক্যটা লিখেছিলাম, কেশব
have left in an aeroplane had decided after reading reading a sailing magazine to build এ বোট 9 years earlier। এইভাবে সেন্টেন্স লিখেছিলাম, তো এগুলো একটু এলোমেলোটা দেখে আমি পরের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি অল্প করে, সরি। তারপরে এই একটা জিআই এসে এগুলো কি পি বিন্দু থেকে এগুলো এরভাবে করতে হয়, নর্থ, এইভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এইভাবে। পি একটি বিন্দু, পি বিন্দু থেকে এই বিন্দু 10 মিটার পশ্চিমে, মানে এই পাশে ওয়েস্ট 10 মিটার পশ্চিমে, এটা 10 মিটার হলো, এটা হলো এ বিন্দু। বি বিন্দুটি পি বিন্দু থেকে 2 মিটার দক্ষিণে, নিচে 2 মিটার, ধরো এটা বি বিন্দু, এটা 2 মিটার উত্তর হলো, এটা এ, এটা 2। বি বিন্দু থেকে কিউ বিন্দুটি বি বিন্দু থেকে 6 মিটার পূর্বে, তাহলে বি বিন্দুটি কিউ মিটার 6 মিটার পূর্বে এই পাশে, ধরো এতটা না, এটা হলো 6 মিটার, এটা 6 মিটার ধরো, সাপোজ 6 মিটার। সি বিন্দু, এটা সরি কিউ বিন্দু, এটা কিউ বিন্দু, কিউ বিন্দুটি বি বিন্দু থেকে 6 মিটার পূর্বে অবস্থিত, আর সি বিন্দুটি কিউ বিন্দু 2 মিটার উত্তরে, এবারে সি বিন্দুটা আবার কিউ মিটার উপরে, এটা 2 মিটার, আর এটা সি, মানে এই পুরো লাইনটা যে পি বিন্দুটা ছিল সেই পি এর লাইনটাকে ক্রস করছে। তাহলে নিম্নোক্ত কোন তিনটি বিন্দু একই সরলরেখা থাকবে, তাহলে এ আর সি পি একসাথে থাকবে, তাহলে সঠিক উত্তরটা দাঁড়ালো এ। তো যাক, ভিডিওটা লম্বা করবো না, এই আজ একটু পরের পার্টে আলোচনা করে দিচ্ছি। এই পার্টে আজকের এই ভিডিওটার এখানে শেষ করছি, বাকি প্রশ্নগুলো একটু পরে সেকেন্ড পার্টে আসবে। তো এই ছিল প্রশ্নগুলোর সঠিক উত্তর, সঠিক অ্যাপ্রোচ। যদি ডিসকাসটা ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আমার যে এফোর্টটা দিয়েছি সেই এফোর্টটা তাহলে ফলপ্রসূ হয়, যদি তোমাদের কাজে লাগে, একটু বিন্দু কাজে লাগে, বা যদি কাজে লাগে তার সেই জন্যে একটু অনুরোধ, যদি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন পরের ভিডিওতে, একটু পরে পার্ট 2 আসবে, সেই ভিডিওতে দেখা হবে। বেস্ট অফ লাক।